নমস্কার। ডিএন টিভির পক্ষ থেকে আমাদের শুভানুদ্যয়ী সংস্কৃতিমোদী এবং সমাজসেবী যারা রয়েছেন তাদের কাছে আমাদের অল্প কিছু আড্ডা ভিত্তিক আলোচনা। আমরা যেহেতু আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, কারণে আমরা এখানে আমাদের ডিএন টিভি কর্ণধার যারা রয়েছেন তাদের মধ্যে এখানে দিগ্বিজয় চক্রবর্তী উপস্থিত প্রণয় নাথ, আমি নিজে দীপ্তেন্দু নাথ। তো আমরা একটু লোভ সামলাতে পারলাম না যে তিনজন যখন এক জায়গায় চলে এসেছি, আমরা কিছু আড্ডা দিয়ে দিই নেতাজি সম্পর্কে আমাদের কি চিন্তা ভাবনা রয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। বিশেষ করে রাজু এই উদ্যোগটা গ্রহণ করলো যে না, বসে আমরা একটু আলোচনা করি, যদিও বা সে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে। তো তারই উদ্যোগে আমরা এখানে একটু বসলাম আড্ডা দিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী। তো সেই 125তম একটা বিশাল ব্যাপার। আমরা সাধারণত শতবর্ষ, 125, 150, 200 এটা একটু ব্যাপকভাবে জয়ন্তীগুলো পালন করা হয়ে থাকে। তো সেদিক থেকে এবছর যেহেতু 125তম, আমাদের চিন্তাভাবনা রয়েছে আগামী দিনে এই সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিছু একটা করা প্রয়োজন। কারণ আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক সুভাষ বসু। তো সেদিক থেকে প্রথমেই একটু মুখবন্ধ আমাদের দিগ্বিজয় চক্রবর্তী, ডিএন টিভির অন্যতম কর্ণধার। তো আমরা দিগ্বিজয় চক্রবর্তীকে বলছি যে আজকের আড্ডার প্রাথমিক পর্যায়ে আমরা কীভাবে সেটাকে দেখতে পারি, কি দৃষ্টিভঙ্গি দেখতে পারি, এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা। নমস্কার সকলকে। ভারতবর্ষের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক অনন্য পরিচিতি লাভ করেছে। আমরা যদি দেখি 1897 সনের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে যে ছেলের জন্ম হয়েছিল, উনার হাত ধরে দীর্ঘ 200 বছর যে ব্রিটিশ ভারতবর্ষ দখল করে রেখেছিল, সেই দুরন্ত প্রতাপী নেতাজি সুভাষচন্দ্র বসুর ভয়ে ওনার সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ কম্পিত হবে এবং ভারত ছেড়ে ব্রিটিশকে চলে যেতে হবে, সেই অনুভূতি আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুই ভারতবাসীর মনে জাগিয়ে দিয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষের পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বেই প্রথমে উত্তোলন হয়েছিল। যদি আমার ব্যক্তিগত অভিমত, আমরা যদি স্বাধীনতার পরবর্তী ইতিহাস লক্ষ্য করি তাহলে আমরা দেখব ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে নেতাজির যে ভূমিকা ছিল
সেই অনুযায়ী সঠিক মর্যাদা আমরা ওনাকে দিতে পারিনি। আজকে ওনার 125তম জন্মজয়ন্তীতে বিনা দ্বিধায় একজন বাঙালি হিসাবে আমি বলতে পারি যে ওনার যে মর্যাদা ভারতবর্ষে হওয়ার প্রয়োজন সেই মর্যাদা আমরা ওনাকে দিতে পারিনি। ঠিক। একদিকে যেমন তৎকালীন সময়ে জাতীয় কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বদেরকে আমরা পেয়েছি। সুভাষ বসুও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন। তো এই জাতীয় কংগ্রেস এবং সুভাষ বসু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটু চিন্তা করি, এই চিন্তা ভাবনাটা কোন কোন দিকে নিয়ে যাওয়া যেতে পারে এবং সেই জায়গাতে সুভাষ বসুর অবদান, প্রাসঙ্গিকতা, এক্ষেত্রে প্রণয় তুমি কিছু একটু বলো। প্রথমেই সবাইকে ডিএনটিভির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং জন্মজয়ন্তী উপলক্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বীর দেশপ্রেমিককে আমার শত শত সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু আসলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে অসংখ্য অগণিত দেশপ্রেমিকরা জড়িত এবং অনেকেরই অবদান আছে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে অনেকেরই আমাদের স্বাধীনতা পাওয়ার পেছনে অনেকেরই অবদান আছে। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মানে এক একটা সময়ে এক একজন কাজ করেছেন। অনেক সময় বিপ্লবীদের মধ্যে ভিন্ন চিন্তা বা ভাবনা, ভিন্ন চিন্তাধারা, ভিন্ন মতাদর্শ ছিল, কিন্তু তাদের লক্ষ্যটা কিন্তু একই ছিল, দেশকে স্বাধীন করা। এক একজন হয়তো এক একভাবে স্বাধীন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। ওই সময় একটা বিরাট প্ল্যাটফর্ম ছিল জাতীয় কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুও প্রথম জাতীয় কংগ্রেসেই ছিলেন, দুবার জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছেন। পরবর্তী সময়ে ওনার জাতীয় কংগ্রেসের সাথে মতানৈক্য হয়, জাতীয় কংগ্রেস থেকে তিনি বেরিয়ে আসেন। ওনার তারপর ব্রিটিশ কর্তৃক উনি কারারুদ্ধ হন। নিজের গৃহে যখন গৃহবন্দী হন, সেখান থেকে উনি ব্রিটিশের পুলিশ, গোয়েন্দা পুলিশের চোখে ধুলা দিয়ে যেভাবে ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়ে বৈদেশিক শক্তির বিভিন্ন দেশের সহায়তায় ভারতবর্ষে, ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, ভারতবর্ষেও ব্রিটিশদের উপর চাপ আছে। আবার নেতাজি সুভাষচন্দ্র বাহির থেকেও ব্রিটিশদের উপর সোভিয়েত, জার্মান, জাপান প্রচন্ড চাপ সৃষ্টি করেছিলেন, যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পেছনে অন্যতম ভূমিকা, আমি মনে করি অন্যতম ভূমিকা আছে। এবং নেতাজি সুভাষচন্দ্র পরবর্তী সময়ে দিল্লি চলো আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই আহ্বানের মাধ্যমে ব্রিটিশদের হাতে বন্দী ভারতীয়দের নিয়ে যে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল, তাদের মধ্যে যে বিভিন্ন গল্প আমরা পড়েছি, যে প্রেরণা উনি সৃষ্টি করতে পেরেছেন, মানে নেতৃত্বের যে একটা ওনার কোয়ালিটি, স্বাবলম্বিতা, সেটা কিন্তু আজকের দিনের প্রাসঙ্গিকভাবে আজকের যারা যুব সমাজ, আজকে যারা দেশপ্রেমিক বলে নিজেদের পরিচয় দিচ্ছে, আমরা যদি সবাই ওই নেতাজিকে অনুসরণ করি এবং নেতাজি যে ভারতবর্ষটা চেয়েছিলেন, নেতাজি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে ক্ষুধামুক্ত ভারতবর্ষ, সবার জন্য সাক্ষরতা বা সবার শিক্ষার অধিকার, এইভাবে যে স্বাধীনতা তিনি চেয়েছিলেন, যে জন্য ওই স্বাধীনতাটা পাওয়ার জন্য যদি আমরা সবাই কাজ করি বা নেতাজির অনুপ্রেরণায়, তবেই নেতাজির জন্মদিনে আমি মনে করি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। শুধু আমরা নেতাজির জন্মজয়ন্তীতে জাতীয় পতাকা উত্তোলন করলাম, নেতাজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করলাম, শেষ না। আমি মনে করি নেতাজির জন্মদিন প্রতিদিন নেতাজির জন্মদিন, নেতাজিকে প্রতিদিন স্মরণ করতে প্রতিদিন স্মরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তখন আমাদের দেশের আরো অনেক উন্নয়ন হবে।
আমি মনে করি বিভিন্ন ক্ষেত্রে দেশ মানে এগিয়ে যাবে। তো নেতাজির যে ভূমিকা বা নেতাজির যে দুর্দান্ত সাহসিকতা, উনার সম্পর্কে আসলে বিস্তারিত বলার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা কতটুকু জানি নেতাজি সম্পর্কে, আমার কথা বলছি বিশেষ করে। আমরা হয়তো বইয়ে যতটুকু পড়েছি, ইতিহাস বইয়ে পড়েছি, নেতাজি সম্পর্কে কয়েকটা বই পড়েছি। তবে নেতাজির যে বক্তৃতা, আমি সুভাষ বলছি, শুনেছিলাম একটা অডিও, মানে শরীরের একটা শিহরণ সৃষ্টি হয় শুনলে। তো ওইগুলো আজকের যারা জেনারেশন সকলের শোনা দরকার। সত্যি নেতাজি যুগ যুগ নেতাজিকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের মধ্যে। আমার মধ্যে একটু অন্য চিন্তা ভাবনা চলে আসে নেতাজি সম্পর্কে। যে নেতাজি এমন একটা লোক, মানে বিশেষ করে আমি বলছি যে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যে ভূমিকাটা পালন করেছিল, আমি সুভাষ বলছি যে কথাটা, ওই তার মধ্যে যে ঝাঁসির রানীর চেতনার যে প্রভাবটা, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করেছিলাম সুভাষ বসুর চেতনা। এক নম্বর। 2 নম্বর হচ্ছে মাস্টারদের সূর্য সেন অন্ততপক্ষে 3 দিন চট্টগ্রামকে স্বাধীন করতে পেরেছিল, রেখে দিয়েছিলেন, এবং সেটাও হয়েছিল সশস্ত্র বিপ্লবের মধ্যে। তো এদের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সশস্ত্র বিপ্লব, মাস্টারদের সূর্য সেনের সশস্ত্র বিপ্লব, তার মধ্যে দাঁড়িয়ে তিনি যখন এই সশস্ত্র বিপ্লবের কথা আহ্বান করলেন, তখন সবচেয়ে বেশি মনক্ষুণ্ণ যিনি হয়েছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী। এবং প্রথম দ্বন্দ্ব মহাত্মা গান্ধীর সঙ্গেই ওনার শুরু হয়। সুভাষ বসু বলছেন যে না, ওই গান্ধীর কোমল নীতি, তার মধ্যে দিয়ে ইংরেজ ভারত ছাড়বে, এটা অবিশ্বাস্য ঘটনা, সুতরাং আমার দরকার সশস্ত্র বিপ্লবের। আজকের দিনে যদি আমরা সবগুলো বিষয়কে এক নাগাড়ে একটা মালা গেঁথে নেই, যে সশস্ত্র বিপ্লব, আজকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, এইসব ব্যক্তিত্ব যারা ছিলেন, মাস্টারদের সূর্য সেন, লোকনাথ বল, ত্রিপুরা সেন, টেগলা, এদের যে জীবন কাহিনীগুলো, তাদের যে মুভমেন্টটা ভারতবর্ষে, বা মঙ্গল পাণ্ডেই মন্দকি, তাদেরকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখব যে ভীত সশস্ত্র ইংরেজরা সশস্ত্র বিপ্লব, তাদের প্রথম ধারণা ছিল যে সব অস্ত্র তো ইংরেজদের হাতে, তো আমরা কিভাবে সশস্ত্র বিপ্লব করব। আজকে যেমন যজ্ঞেশ্বর দাস, যেটা যে মুকুন্দ দাস, ওনার পূর্ব নাম যজ্ঞেশ্বর দাস। যজ্ঞেশ্বর দাস গান গেয়ে গিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছেন, এটাকে কিন্তু সশস্ত্র বিপ্লব হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাম পরিবর্তন হয়ে গেছে, যজ্ঞেশ্বর দাস থেকে উনি হয়ে গেলেন মুকুন্দ দাস। তো সেই যারা সেদিন সুভাষ বসুর এই চিন্তা ভাবনার সঙ্গে একমত হতে পারলেন না, সুভাষ বসু রাশিয়া গেলেন, জাপান গেলেন, জার্মান গেলেন, তাদের শক্তি নিয়ে ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন, এই মানসিকতা যখন চলল, সেই সময়টায় একমাত্র জওহরলাল নেহরুকে দেখেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে সুভাষ বসুর সঙ্গে যেন একটা সম্পর্ক, উনি শরীর সম্পর্ক তৈরি করেছিলেন। আবুল কালাম আজাদ, উনি শরীর সম্পর্ক তৈরি করেছিলেন। কিন্তু তার মধ্যে আমরা যদি দেখলাম যে অনেক তৎকালীন সময়ের নেতৃত্ব যারা আজকের দিনে তাদের মধ্যে বর্তমান প্রশাসনিক দলীয় কাঠামোতে যারা আছে, তাদের অনেকেই ছিলেন সেই সময়। একটা জিনিস, 125তম নেতাজির জন্ম জয়ন্তী দিনটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘোষণা দিলেন পরিক্রম দিবস হিসেবে। পরিক্রম দিবস। তো তেজ বীর্য থাকলেই চেতনার বিকাশ ঘটবে, এটা হয় না, হতে পারে না যদি দেশপ্রেম না থাকে। তো ওই জায়গাটাতে আবার একটা দ্বন্দ্ব লাগছে এই জায়গায়,
যে সুভাষ বসুর দিনটাকে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন ব্যক্তি বলছেন যে না, এই দিনটাকে দেশপ্রেম দিবস হিসাবে চিহ্নিত করুন। তাহলে দেশপ্রেম দিবস হিসাবে চিহ্নিত করার জন্য যেটা বলা হচ্ছে সেটা মানা হল না, অসুবিধা কোথায় আছে? দেশপ্রেম দিবস ওটাই তো ভালো ছিল আমার মনে হয়। পরিক্রমা, পরাক্রম, তো পরাক্রম, পরের আক্রমণ বা এসে তেজি 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 এইসব শব্দ হিসাবে এটাকে চিহ্নিত হচ্ছে। এই যে পরাক্রম, এই তেজদীপ্ত থাকলেই আমি নেতৃত্ব দিতে পারবো, মুভমেন্ট করতে পারবো, এটা হয় না যদি দেশপ্রেম না থাকে, হবে না। তো এই বিতর্কের মধ্যে কেন যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা প্রশ্ন করি যে সুভাষ বসু মতো একজন ব্যক্তিত্ব, নেতাজি হিসাবে চিহ্নিত, আলোড়ন সৃষ্টিকারী, শিক্ষায় দীক্ষায় সর্বদিকে উনি একটা পারদর্শিতা দেখিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে নেতাজির মতো একজন ব্যক্তি কোথায় হারিয়ে গেলেন, গোয়েন্দা দপ্তর কিছু বলতে পারছে না, এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? গোয়েন্দা দপ্তর কিছু বলতে পারছে না, কোথায় নেতাজি? কেউ বলছেন সেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন, কেউ বলছেন যে 11 বার যিনি জেলে গেলেন, এত বেশি অত্যাচারিত হলেন, এই ধরনের একজন ব্যক্তিত্ব, উনি সমস্ত দেশকে আলোড়ন সৃষ্টি করে ফেললেন, সেই লোকটা কোথায় হারিয়ে গেল? আমরা সাধারণ কোনো ব্যক্তি যার পরিচয় নেই, সেও যদি হারিয়ে যায়, তো ভারতবর্ষের গোয়েন্দা দপ্তরের বিভিন্ন ইতিহাস আমরা জানি, সেই সময় বিখ্যাত ইতিহাসগুলো ছিল গোয়েন্দা দপ্তরের কাহিনীগুলো, ইংরেজরা কোথায় কি করছে তাও গোয়েন্দা দপ্তর, আবার স্বাধীনতা সংগ্রামীরা কোথায় কি করছে সেটাও গোয়েন্দা দপ্তরের ভালো একটা রেজাল্ট তখন পাওয়া গিয়েছিল। তো গোয়েন্দা দপ্তর টোটালি নিষ্ক্রিয় এটা তো আমরা বলতে পারি না। তো সেদিক থেকে নেতাজির প্রতি তৎকালীন সময়ের নেতৃত্বের ভূমিকা, আজকের দিনের নেতৃত্বের ভূমিকার কোনো তফাৎ নেই বলে আমার মনে হচ্ছে। পরাক্রম দিবস যেহেতু বলা হচ্ছে, বিভিন্ন কমিশনও বিভিন্ন সময়ে গঠিত হয়েছে, অনেককে নিয়ে অনেক ফাইলও শুনেছি এসেছে, অনেক ফাইল নাকি প্রকাশ করা হয়নি, এটাও এখন পর্যন্ত প্রকাশ হয়নি। আবার ওয়েস্ট বেঙ্গলে কিছু ফাইল ছিল, দেখলাম যে মমতা ব্যানার্জি কিছু ফাইল এগুলো উন্মোচন করেছেন, সাবমিট করেছেন, কিন্তু তার কোনো রেজাল্ট নেই। আমার মনে আছে তৎকালীন সময়ের একজন এমপি, উনি হঠাৎ করে বলছেন যে নেতাজি এখনো জীবিত রয়েছে, ইন্দিরা গান্ধীর আমল। তখন ওনাকে চাপ সৃষ্টি করা হলো, কোথায় কিভাবে আছেন নেতাজির মতো একজন ব্যক্তি, জীবিত আছেন এখনো, ওনাকে তো আমাদের আমন্ত্রণ করা দরকার। উনি বলছেন কি করে বলবো, সমস্ত পার্লামেন্টের মধ্যে নেতাজির একটা ছবি নেই, আমরা এত নেতাজি প্রেমী, আর নেতাজি যদি উনি বেরিয়ে আসেন সামনে, ওনার উপর যে অত্যাচার হবে না, ওনাকে যে খুন করা হবে না, তার কি প্রমাণ আছে? একটা পার্লামেন্টে নেতাজির ছবি নেই। দেখা গেল 7 দিনের মধ্যে পার্লামেন্টে বিভিন্ন কর্নারে কর্নারে নেতাজির ছবি টাঙানো, একটা পিন পয়েন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে তারপরে বলছেন এবার তো হয়ে গেছে, আমি তো পার্লামেন্টে নেতাজির মূর্তিটা ছবিটা কিভাবে বসানো যায় তার জন্য একটা কৌশল নিয়েছিলাম। এটা বিশাল ব্যাপার, কিন্তু পার্লামেন্টে গিয়ে নেতাজির ছবি বসানো হলো। তো আজকে যদি আমরা দাবি করি, তো সেই দিনের সঙ্গে আজকের কি কোনো যোগসূত্রতা আছে যে পরাক্রম দিবস হিসেবে আজকে চিহ্নিত হলো, দেশপ্রেম দিবস নয়, দাবি করা সত্ত্বেও একটা পেছনে দেশপ্রেমিক দিবস হিসাবে আমার তো ব্যক্তিগত যে মতামত, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান দেশপ্রেমিক
আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা গর্বিত। তো ওই দিনটাকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা না করে দেশপ্রেমিক দিবস হিসাবে ঘোষণা যদি দেওয়া হতো এবং নেতাজি সম্পর্কে মানে বর্তমানে যারা আছেন তারা যদি আরো উদ্যোগী ভূমিকা নিতেন, তাহলে আমার মনে হয় মানে নেতাজি সম্পর্কে আরো আমরা ভালোভাবে জানতে পারতাম। এমনও বিষয় আসলে, যেমন আগে দেখেছি অনেক বইয়ের ইতিহাসের যে পাঠ্যক্রম যেটা আছে নবম শ্রেণী, দশম শ্রেণী, ওইগুলাতে নেতাজি সম্পর্কে ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, নেতাজির ভূমিকা, ওইগুলো এখন নেই কিন্তু। তো ছাত্ররাও কম জানছে। সেই এটা পাঠ্যসূচি থেকে এটা বাদ দেওয়া কেন হলো এটাও বুঝতে পারছি না। ওখানে তো বিশেষজ্ঞরা থাকেন, অষ্টম শ্রেণী হোক, সপ্তম শ্রেণী হোক, আগে ছিল, ওগুলা থাকা বাঞ্ছনীয় ছিল। তাছাড়া ক্লাস 8-এর বা 7-এর বইয়ে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে একটা স্টোরি ছিল। নেতাজি সুভাষচন্দ্র ডিটেইলস ছিল ওইটাতে, যতটুকু সংক্ষেপে পারা যায়। জন্ম থেকে উনার আজাদ হিন্দ ফৌজ গঠন পর্যন্ত ছিল, ওইগুলো এখন নেই কিন্তু। ওগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। তো একদিকে আমরা পাঠ্যসূচি থেকে ওইগুলো দূর করছি, আবার একদিকে জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করছি, ওইটাও কিন্তু পরস্পর বিরোধী মনে হচ্ছে। মানে আমরা নেতাজিকে সামনে আনতে চাচ্ছি না পেছনে সরাতে চাচ্ছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এই জায়গাটাতে টেনশন। এখানে আমি প্রথমেই বলেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা, যে অবদান ছিল, স্বাধীনতার পরবর্তীতে আমরা কি ওনাকে সেই সম্মান দিতে পেরেছি? এখন যদি আজকের আড্ডায় আমরা যদি একটু বিতর্কে যাই, আমরা যদি একটু বিতর্ক করি, তাহলে বাঙালি হিসেবে আমি বলতে পারি শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, বাঙালি সবসময় আবেগপ্রবণ, এবং সেই আবেগপ্রবণের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, সেই ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্যসেন, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, সবাই যে বাঙালিরা ভারতবর্ষ স্বাধীন করতে আপ্রাণ চেষ্টা করে জীবন দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশকে কম্পিত করেছিলেন। আমি আমার ব্যক্তিগত অভিমত বাঙালি হিসেবে এই কথা বলতে আমি দ্বিধা করব না। বাঙালির যে অবদান, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বাঙালির যে অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ছিল, স্বাধীনতার পরবর্তীতে বাঙালিরা সেই মর্যাদা আজকের স্বাধীন ভারতবর্ষে পায়নি বা পাচ্ছে না। সেই কারণেই হয়তো আজকেও নেতাজির অন্তর্দানের রহস্য উন্মোচন হয়নি, বা যে কোনো কৌশলের ভিত্তিতে নেতাজির অন্তর্দান রহস্যকে রহস্যময়ী করে রাখা হয়েছে, যাতে উন্মোচন না হয় পরিকল্পিতভাবে। ঠিক আছে, যেমন আজকে আমরা দেখি এই যে আজাদ হিন্দ ফৌজের কথাটাই আমি বলছি। 1942 সাল 16ই ফেব্রুয়ারি সিঙ্গাপুর হেরে গেল জাপানের কাছে। এবার 32,000 ভারতীয় সৈন্য বন্দী করে নেওয়া। সেখানে ইংরেজরা হাত ছেড়ে দিল, কিন্তু লড়াইটা শুরু করেছিল ইংরেজরা। তো সেই সিঙ্গাপুর যখন হাতছাড়া হলো, তখন এই 32,000-এর যে ভারতীয় বন্দী, সেনা এবং জনগণ সহ 32,000, সেখানে সেই সেনাদের মধ্যে যিনি প্রধান ছিলেন মোহন সিং, উনি বলছেন আমরাই লড়াই করব, আমরা যারা আছে আমরা লড়াই করব। এবং ওনার নেতৃত্বে তখন তৈরি হয়েছিল আজাদ হিন্দ ফৌজ, মোহন সিং এর নেতৃত্বে, এবং উনিই গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজটা। সুভাষচন্দ্র বসু সেই আজাদ হিন্দ ফৌজে সর্বাধিনায়ক ছিলেন না, পরবর্তী সময় ঢুকলেন, মোহন সিং তৈরি করলো। যখন তারা এই লড়াইটা করছে তখন এসে সুভাষ বসু হাজির হলেন। তিনি তখন জেলেই ছিলেন, জেল থেকে বেরিয়ে এসে এই আন্দোলনে লড়াই
পরিচালনা করলেন, নেতৃত্ব দিলেন, তিনি হয়ে গেলেন তখন সর্বাধিনায়ক আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ। এবং সে আজাদ হিন্দ ফৌজ একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সিঙ্গাপুর দখল করলো, জাপান ফিরে যেতে বাধ্য হলো। একটা বিরাট এক্সাম্পল অধ্যবসায় এবং একাগ্রতা, একটা ইউনিটি ফোর্স যদি থাকে তাহলে খুব সহজেই সেটাকে আমরা ওভারকাম করতে পারি। এটাই ছিল একটা এক্সাম্পল। তো 1 নম্বর চট্টগ্রাম, 2 নম্বর সেই সিঙ্গাপুর। তখন গান্ধীজি 42-এ ভারত ছাড় আন্দোলনের ঘোষণা দেন। কিন্তু এই যে লড়াইটা, সেই লড়াইয়ে তৎকালীন সময়ের যারা জাতীয় কংগ্রেস বা সাইমন কমিশন, তারা কিন্তু কোনো ধরনের ভূমিকা পালন করলো না। বন্দি ভারতে 32,000 পড়ে যা কি আছে? তো তারা নিজেদেরকে মুক্ত করলো। সুতরাং আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও তো আজাদ হিন্দ সরকারও গঠন হয়েছিল। সরকার গঠন করেছে, কালাপানি থেকে তারা সবাই জেলখানা আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমাদের যে মণিপুর রাজ্য আছে, আজাদ হিন্দ ফৌজ কিন্তু মণিপুর হয়ে ভারতে এসেছিল, দিল্লি। সেও সুভাষ বসু নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে। আমি একবার মণিপুর গিয়েছিলাম, গোটা মণিপুরে ওই রকম কিনা জানি না। তো আমি দেখেছি ওরা কিন্তু আবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব সম্মান করে। আমি যতটা বাড়িতে গিয়েছি, প্রায় প্রতিটা বাড়ির দরজার উপরে নেতাজি সুভাষচন্দ্রের ফটো লাগানো আছে। মণিপুরে, নাগাল্যান্ডও আছে। নাগাল্যান্ড শহীদদের প্রচুর সেখানে আজাদ হিন্দ ফৌজের শহীদরা যারা হয়েছিল তাদের স্মৃতিসৌধ অদ্ভুত সুন্দর। মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর মনে হয় সেটা নাগাল্যান্ডে আছে। তারপরে একটা যে ঘটনাটা, আমরা সুভাষ বসু নিয়ে চিন্তা ভাবনা যদি করি, তাহলে আমরা দেখব যে আজাদ হিন্দ ফৌজ যে কাজটা করলো, সেই কাজের উপর ভিত্তি করে সুভাষ বসু ভারতের ইংরেজের বিরুদ্ধে লড়াই কিভাবে করবেন তার পরিকল্পনা ছক কাটতেন সিঙ্গাপুরে বসে। সেখানে একটা ঘটনা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, যে সুভাষ বসুর অর্থনীতি মানে লড়াইতে কিভাবে হবে, মানুষের জনমত কিভাবে নেওয়া যেতে পারে, ওই যে স্লোগানটা দিয়েছিলেন, এই যে দিল্লি চলো এবং আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই যে কমিটমেন্ট, এত বিশাল বড় একটা কমিটমেন্ট। তার জন্য অস্ত্র চাই, মানুষ চাই, খাদ্য চাই। এই খাদ্য কে যোগান দেবে? দেখা গেল সবচেয়ে বেশি সংখ্যা এগিয়ে ছিল ভারতের নারীরা। তার গয়না থেকে আরম্ভ করে সবকিছুই সর্বস্ব দান করল। এই যে দানের বিষয়গুলো, সেই বিষয়গুলো সবকিছু সুভাষ বসুর কাছে গিয়ে পৌঁছল। তাছাড়াও যা কিছু পৌঁছল সবগুলোই সিঙ্গাপুর ব্যাংকে রেখে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বর্তমান সরকার বলছিল নেতাজি মাধ্যমে এই যে সঞ্চিত টাকাটা, এটা যদি ভারতবর্ষে নিয়ে আসা যায়, ভারতবর্ষের যা খরচা তার 1 বছর চলবে এই দিন, এবং আমরা সেটা নিয়ে আসব। মনে আছে কি? তবুও সেটা মনে থাকার কথা। ঘোষণা দিয়েছিল গভর্নমেন্টে আসার আগে। গভর্নমেন্টে আসার পরে আমরা সরকারের সমালোচনা এই জায়গায় করছি না, বলছি যে এই ধরনের বক্তব্য রাখার যুক্তিটা কি ছিল এবং সে কাজটা না করার পেছনে কি যুক্তি। দুটো যুক্তি এখানে কাজ করছে। একটা হচ্ছে যে আমি বক্তব্যটা রাখলাম, তার মানে কি যে নেতাজির প্রতি মানুষের এখনো যে কতটুকু শ্রদ্ধা ভক্তি এগুলো রয়েছে তার একটা উৎকৃষ্টতম
সত্যিই তো এটা ভারতের সম্পদ, ভারতের সম্পদ ভারতবর্ষে নিয়ে আসা হোক, এটা আমরা সবাই চাইব। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, তার আসলো না, তাই তো। তো এই যে ঘটনাটা আমরা পরবর্তী সময় তার করলাম না, এটা নিয়ে আসা প্রয়োজনীয়তা, এটা তো ভারত সম্পদ, তো নিয়ে আসা একটা প্রক্রিয়া দরকার, পর্যন্ত করা হলো না, ঘোষণা হলো। তো তার মধ্যে আমরা কি বন্ধুটা কি পাচ্ছি? কি না, বিষয়? ওটা আমার মনে হয় ওটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। নেতাজি, রাজনৈতিক বক্তব্য। হ্যাঁ, নেতাজি কিংবা ভারতবর্ষের মানুষকে ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সেই প্রেক্ষাপট বিচার করি, তাহলে বলো ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি রাজনৈতিক দল বা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকার কেউই নেতাজির প্রতি, যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত, কেউই নেতাজির প্রতি সঠিক বিচার করেননি। না হলে আজকেও নেতাজির অন্তর্ধান রহস্যই থাকতো না, ওটা উন্মোচন হতো এবং আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করতে পারতাম। আমি তো মনে করি এখনো এই অন্তর্ধান রহস্যটা গোয়েন্দা দপ্তরের রিপোর্ট নিশ্চয়ই কোনো একটা জায়গাতে ফাইল চাপা অবস্থায় আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই থাকবে, থাকতে বাধ্য থাকবেই। আজকে যেমন আমরা একটা স্লোগান দিই, জয় হিন্দ, জয় হিন্দ, যেটা স্লোগানটা অ্যাকচুয়াল সুভাষ বসু দিয়েছিলেন, ভারতের জয়, তৈরি করেছিল ভারতের জয়, এটা জয় হিন্দ টার্ন করেছে জয় হিন্দ। তো জয় হিন্দ স্লোগান যারা দিচ্ছেন তারাই সুভাষ বসুকে গ্রহণ করছে, আবার সুভাষ বসুকে তার কার্যকলাপ, তার স্মৃতি, রহস্য যা কিছু আছে সবকিছু ঘুমন্ত অবস্থায় রেখে দেওয়ার পরিকল্পনা, দ্বিচারিতা হচ্ছে। মানে মুখের চেহারাটা এক, ভিতরটা আর সুভাষ বসুকে নিয়ে তাই হচ্ছে। তাহলে 125তমতে দাঁড়িয়ে আমাদের কি এই সুভাষ বসুর এই সব বিষয়গুলো স্পষ্টীকরণ, সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছে দেওয়া, এটার যে প্রয়োজনীয়তা, সেটা কি আমার মনে হয় না খুব জরুরি? নিশ্চয়ই খুবই জরুরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতাজি সম্পর্কে আরো বেশি আলোচনা করার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। এই যে মণিপুরের কথা তো আলোচনাই হলো, এবং 45 সালের মাঝামাঝি যেখানে জাপানের তাইহুকু, সেই তো তাইহুকুতে থেকে যে মুভমেন্টটা শুরু হয়েছিল, সেটাও একটা ইতিহাস, তাকেও আমরা ইতিহাস করে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা সুভাষ বসু, যার মৃত্যুদিন এখনো আমরা পাইনি, কিন্তু একটা জিনিস দেখেছিলাম আমরা, সুভাষ বসুকে পাওয়া যাচ্ছে না। তা যখন থেকে পাওয়া যাচ্ছে না, তার পরে 5 মাস পরেই সুভাষ বসুর জন্মদিন ছিল। তার 5 মাস যখন থেকে পাওয়া যাচ্ছে না, তারপর এই 5 মাসের মাথাতে রেঙ্গুনে প্রথম সুভাষ বসুর জন্মজয়ন্তী উদযাপন বিশাল আড়ম্বর সহকারে করা হয়েছে। তো যদি যে আমরা সুভাষ বসুর মৃত্যু হোক আর যাই হোক, ওনাকে পাওয়াই যাচ্ছে না, যাই হোক না, সুভাষ বসুর যে অবদানটা, তাকে নিয়ে ভারতবর্ষে সেদিন সুভাষ জন্মজয়ন্তী উদযাপন করা হলো না। এটা আরেকটা দুর্গন্ধ, কেন করা হলো না? এই সবগুলো মিলিয়ে যেন একটা মানে সাধারণ মানুষ ঘুমন্ত অবস্থায় পড়ে রয়েছে, আমরা কিছুই পাচ্ছি না। তো তার জন্য আমাদের কিছু একটা করা দরকার, যে আমরা যদি একটা এটা আমরা জানতে চাই এবং তার জন্য পরিকল্পনা গ্রহণ করা,
হ্যাঁ, নাও পাওয়া যেতে পারে, কিন্তু পরিকল্পনা কি গ্রহণ করলে হবে, আর পাওয়া যাবেই না কেন? এবং সাধারণ মানুষের কাছে এই প্রশ্নগুলো নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি। ওই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারলেই মানে নেতাজির জন্মদিন উদযাপনের সার্থকতা হবে আমি মনে করি। স্বাভাবিক। মানুষের কাছে ওইগুলা নিয়ে যেতে হবে, জনমত গঠন করতে হবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকেও এবং সরকার, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সদর্থক ভূমিকা নেওয়া দরকার। এবং ওইটা যদি না পারা যায় উন্মোচন করা, কেন পারলাম না সেটাও তো বলা যায় জনগণের কাছে, তখন জনগণ অনেকটা বিষয় জানতে পারবে। এটা আমরা প্রত্যাশা করি নেতাজির 125তম জন্মজয়ন্তীতে। সঠিক। তো কিছুটা হচ্ছে এই যে আমরা মুখোশ করে কিছু কাজ করি, বাস্তবের জায়গাটাতে আমরা গিয়ে পৌঁছাই না। এখন আমাদের দেখার ব্যাপার 125তমতে কী কী ধরনের পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি, কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রশাসনিকভাবে, এবং সেই প্রশাসনিকভাবে যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনাগুলো, যেমন আজকে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ওটাকেও যে ওই যে সিঙ্গাপুর, এটাকে জাপানের সৈন্যরা দখল করে নিল, 32,000 সেনা তাদেরকে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল। এই যে জায়গাটাতে যাতে আমরা না বুঝতে পারি, সেখানে একটা দাড়ি কেটে দেওয়া হলো যে আজাদ হিন্দ ফৌজ, আর বেশি অগ্রসর হওয়ার দরকার নেই, যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। ফলে ওইখানে দাড়ি দিয়ে দিল যে ভেতরে কি আছে আমরা দেখার দরকার নেই। এই ধরনের কিছু ঘটনা হয় কিনা 125তমতে একটা ভালো স্ক্রিন টাঙিয়ে দেওয়া হলো, তার ভেতরটা আমরা দেখতে পেলাম না। কর্মসূচিগুলো কি নেওয়া হচ্ছে এখন পর্যন্ত আমি কিছু কিছু জেনেছি, বিভিন্ন ব্লক ভিত্তিক সুভাষ বসুর বিষয় নিয়ে মেলা টেলা করা। তো সেই মেলাগুলোতে যে পরিকল্পনা হয়েছে আমি জানি না কতটুকু, কালকে একটু অবজার্ভ আমরা করবো, আমরা যে যেখানে আছি আমরা অবজার্ভ করবো যে সেই মেলাগুলোতে কি করা হচ্ছে। তো নেতাজির উপরে দু একজন অপারেটর হয়তো থাকবেন, বক্তব্য রাখবেন, আর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সম্ভবত তার মধ্যেই মেলাটাকে সীমাবদ্ধ করে দেওয়া। কিন্তু এখানে আমার মনে হয় যে আজকে যে বিতর্কটা, পরাক্রম দিবস হবে না দেশপ্রেম দিবস হবে, তার উপর একটা বিতর্ক অনুষ্ঠান হোক। সুভাষ বসুর যে কোনো একটা প্রেক্ষাপট নিয়ে একটা স্পিচ কম্পিটিশন হোক, তাহলে মানুষ জানবে। একটা এসে কম্পিটিশন হোক, কুইজ হোক, এইসব বিষয়গুলো যদি হয় তাহলে তার মধ্যে এডুকেশনটা আসবে, এবং মেলার প্রাসঙ্গিকতাই তাই থাকা উচিত, নেতাজিকে নিয়েই থাকা উচিত। তো কতটুকু কি সাফল্যের মধ্যে যায় এটা একটু দেখার বিষয় মনে হয়, আমাদের একটু দেখবো আমরা আগামীতে। আর পাশাপাশি আমাদেরও আজকে বেশি সময় তো আমরা আর নিতে পারি না, তো সবাইকে আমরা নমস্কার জানাবো। বলবো এই কথাটাই যে আলোচনাগুলো আমরা করলাম, যে বিষয়গুলো আমরা আজকে পর্যন্ত অন্ধকারের মধ্যে রয়ে গেলাম, সেই বিষয়গুলো জনগণ কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন সে ধরনের কোনো মন্তব্য যদি আমরা পাই, তাহলে হয়তো নেতাজি সম্পর্কে আমরা আরও কিছু আগামী দিনে কিছু করার যে পরিকল্পনা, সেটা আর একটু ভালোভাবে করতে পারবো। কি বলবো? তো শুধু সজ্জন মণ্ডলী, ডিএন টিভির শুভানুদ্যোগী যারা রয়েছেন, আমরা যারা এই অনুষ্ঠান দেখবেন বা দেখেছেন বা দেখছেন, সবাইকে ডিএন টিভির পক্ষ থেকে আবারও আমাদের শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা অনুরোধ করব যে আলোচনাগুলো আজকে আড্ডার মধ্যে তাৎক্ষণিক আলোচনা যেটা চলে এসছে, তার মধ্যে আপনাদের অভিমত, সেই অভিমত আমাদেরকে যদি জানান, তাহলে আমাদের পক্ষে আগামী দিনে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা তৈরি হবে। কাজে সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সুভাষ বসু সম্পর্কে যদি কিছু জানেন আমাদেরকে জানান। যে ব্যক্তিটা এই স্বাধীনতা আন্দোলনে বারবার ইংরেজদের খপ্পরে পড়েছেন, 11 বার উনি জেল খেটেছেন, 1-2 বছর না অনেক বছর, 10-12 বছর পর্যন্ত এক এক সময় জেলে রয়েছেন,
তার মধ্যে দাঁড়িয়ে যে কাজগুলো করেছেন এবং যে পরিকল্পনা উনি গ্রহণ করেছিলেন, নিজে সশরীরে থেকে একটা দল গঠন করেছেন ফরওয়ার্ড ব্লক, যে ফরওয়ার্ড ব্লক সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই ফরওয়ার্ড ব্লক সম্পর্কেও আপনাদের যদি কোনো অভিমত থাকে, আপনারা আমাদের সঙ্গে সংযুক্তিকরণ ঘটান। আমরা আরও বেশি সমৃদ্ধ হতে চাই আপনাদের চেতনার মধ্য দিয়ে। এটুকু বলে সবাইকে আবারও কিছু বলার আছে? না, নমস্কার। সবাইকে আবারও আমাদের শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। সকলকে নমস্কার। নমস্কার, জয় হিন্দ।